যদি বলে বুকে জল জমে আছে আর সুচ দিয়ে জল বার করে টেনে দিতে হবে, টানলেই জল বেরোবে। যে কারণে জল জমছে, জলটা আছে, জলটা বার করে নিলাম, সঙ্গে সঙ্গে ওষুধ দিতে হবে। নমস্কার, সিটিভিএন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে বুকে পুঁজ জমা। এই বিষয়টি কি, কেন হয়, নামটা শুনে খুব ভয় লাগছে বিষয়টা শুনে, কিন্তু কেন হয়, এর চিকিৎসা কি, সেই সবটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর ভবতোষ বিশ্বাস, থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জন। এছাড়াও তিনি প্রাক্তন ভাইস চ্যান্সেলর অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি। অনেক স্বাগত স্যার আপনাকে। স্যার, আমার প্রথমেই যে প্রশ্নটা থাকবে, এই যে বুকে পুঁজ জমা বিষয়টা মানুষ শুনেই তো ভয় পাবে, এই বিষয়টা আদপে কি? আদপে ভয় পাওয়ার মতোই, কিন্তু সাপ দেখলে তো ভয় লাগে। সেফ ডিস্টেন্সে দেখতে হবে, তাকে হ্যান্ডেল করতে জানতে হবে। এটা একটা অসুখ, এবং যেহেতু চেস্টের অসুখ, এটা একটা জটিল অসুখ নিশ্চয়ই, কিন্তু সময় মতো যে রোগটা বুঝতে পারা যায় তাহলে সহজেই চিকিৎসা করে ফেলা যায়। এই এমপাইমাটা হচ্ছে বুকে পুঁজ জমে। বুকে জল জমতে পারে, বুকে রক্ত জমতে পারে, পুঁজও জমে, শোনা যায়। হ্যাঁ, পুঁজ জমে। কাদের জমবে? একটা প্রশ্ন, কাদের জমবে? সবারই তো সর্দি কাশি জ্বর হচ্ছে। আর বুকের যে কোনো অসুখের প্রধান লক্ষণ কি? জ্বর, সর্দি কাশি, বুকে ব্যথা, তারপর শ্বাসকষ্ট। এরম যদি কোনো লক্ষণ আমাদের হয় সর্দি কাশি, তাহলে একটু ওষুধ তো খেতে হবে, ডাক্তারকে দেখাতে হবে। তারপরে সাধারণ যে চিকিৎসা, অ্যান্টিবায়োটিক, তারপরে স্টিম ইনহেলেশন, শ্বাস প্রশ্বাস ঠিকঠাক করা, এসব করে সারলো না, তখন ডাক্তার পরীক্ষা করে দেখবেন। করে এক্সরে করলেই বোঝা যাবে যে বুকটা পরিষ্কার নয়, কিছু একটা জমে আছে। বুকের সম্বন্ধে তোমরা সবাই জানো, বুকের ভেতরে লাংস থাকে, স্পঞ্জের মতো ফুলে যখন থাকে পুরোটা ভর্তি থাকে, যখন চুপসে যায় জায়গাটা খালি থাকে। তো সেইখানে যদি জল জমে যায়, কোনো জীবাণুর কারণে যদি জল জমে যায়, জল যেমন একটু ওপেক হয়, মানে পুরো স্বচ্ছ না থাকে, তাহলে পুঁজ। তাতে সাধারণত কাদের হয়? ছোট বাচ্চাদের নিউমোনিয়া হলো, তাতে বডি রেসিস্ট্যান্স কম। অথবা একজন টিবি আছে, টিবির থেকে হয়। অথবা ডায়াবেটিক পেশেন্ট, তাদের হবে। অথবা ল্যাকটেটিং মাদার। অথবা কারো ক্যান্সার হয়েছে, ক্যান্সার চিকিৎসা হয়েছে, বডি রেসিস্ট্যান্স কম। অথবা কারো হয়তো অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে। যে সমস্ত ক্ষেত্রে শরীরের যুদ্ধ করার ক্ষমতা কমে যায়, ইমিউনিটি কম, সেক্ষেত্রে যদি জীবাণু ঢোকে, তাহলে সাধারণ সর্দি কাশিটা সাধারণ চিকিৎসা নাও সারতে পারে। তখন আমাদের সন্দেহ করতে হবে যে বুকে কিছু জমেছে কিনা। কিছু গন্ডগোল হচ্ছে। সে বলে দেবে সাদা চেহারা, তার থেকে বেশি নিশ্চিত হতে হবে বুকে একটা নল ফুটিয়ে টানলেই জল বেরোবে। তার চেহারা দেখে বলে দেবে স্বচ্ছ জল না অস্বচ্ছ জল। তারপর দরকার হলে এক্সের পরের ধাপ সিটি স্ক্যান, মানে বড় করে ভালো করে দেখতে হবে যে লাংসটা চুপসে আছে না ফুলে আছে, আর লাংসের চোখ দিয়ে স্পেসটা, প্লুরাল স্পেস, সেটা স্পেসটা পুরোপুরি ঠিকঠাক আছে না কমে এসছে। আর তার সঙ্গে কি দেখতে হবে, অন্য কোনো অসুখের কোনো উপলক্ষ আছে কি না, লাংসের ভেতরে, চেস্টের ভেতরে কোথাও গুটির মতো দেখা যাচ্ছে কিনা, লাংসের টিবি হয়েছে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা। এরকম লাংস এবং চেস্ট সংক্রান্ত নানা তথ্য পাবো না সিটি স্ক্যানে। তা প্রাথমিকভাবে একটা এক্সরে করা, ব্লাড টেস্ট করা, সিটি স্ক্যান করা, বুকের জল টেম্পারেচার টেস্ট করা, এইসব করেই রোগ নির্ণয় করা যায়। তাহলে রোগটা জানা গেল, নির্ণয় করা হলো, চিকিৎসা দরকার। প্রথম স্টেজে যখন বুকে পুঁজ জমে বা জল জমে, সেটা আর্লি স্টেজ, ওষুধপত্রই সেরে যায়। আরেকটু যদি এগোয়, তখন একটু সুচ দিয়ে জলটা বার করা বা পুঁজ বার করা, তার সঙ্গে ওষুধপত্র তাদের সারবে। তার চেয়ে যদি বেশি এগোয়, তখন বুকে একটা নল দিতে হবে, নল দিয়ে পুঁজটা বেরোবে। আচ্ছা, এটা চিকিৎসা পদ্ধতি। এটা চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা ডিপেন্ড করবে কী কারণে হয়েছে। সামান্য সর্দি কাশি, জীবাণু, নিউমোনিয়ার থেকে যদি হয়, ওষুধপত্র ওই পর্যন্ততেই সারবে। মানে এই বিষয়টাই এমন যে কোনো বয়সের কিছু বিষয় নেই, ছোট থেকে বড় সকলের হতে পারে। হ্যাঁ, একদমই তাই। মহিলাদের হয় ল্যাকটেটিং পিরিয়ডে, ক্যান্সার যাদের তাদের হয়, টিবি ইয়াং অ্যাডাল্টসের হয়, এই সমস্ত অসুখ হলে সেখানে শরীরের রেজিস্ট্যান্স কমে নিউমোনিয়া হতে পারে। এই একটা সাবসেট গেল। এবার ক্যান্সার যাদের বেশি হয়, স্মোকার, লাং ক্যান্সার বেশি হয়, বয়স্ক লোকেদের হয়, সেক্ষেত্রে বেশি বয়সে পুঁজ জমবে। ধরো কারো চোট লাগলো, ইয়াং ম্যান দুর্দান্ত গতিতে স্কুটার বাইক চালাচ্ছে, পড়ে গেল, বুকে চোট লাগলো, রক্ত জমলো, তার ইনফ্লুয়েন্সে পুঁজ হলো, সেটা ইয়াং বয়সে হবে। তাহলে বুকে পুঁজ জমার কোনো নির্দিষ্ট বয়স নেই, যে কারণে হয়েছে তারপর নির্ভর করে। ইট মে হ্যাভ ভেরি স্মল চিলড্রেন, নিউমোনিয়া হলো, খুব রুগ্ন বাচ্চা, তার ইম্পাইমা হতে পারে। একটা এই চিকিৎসা পদ্ধতিটা কি বদলে যায় কারণের উপর ভিত্তি করে? তাই যদি ধরো সর্দি কাশি জ্বর থেকে হয়, সামান্য অ্যান্টিবায়োটিক ওষুধপত্র সেরে যায়। আচ্ছা যদি টিবির জন্য হয়ে থাকে, তাহলে টিবির চিকিৎসা দিতে হবে। আচ্ছা, মানে পুজোর আগে তাহলে টিবির চিকিৎসা আগে করতে হবে। পুজোর আগেও তাই, পুজোর পরেও তাই। টিবির জন্য যদি হয়, টিবি চিকিৎসা করতেই হবে। টিবি চিকিৎসা বৈশিষ্ট্য কি, বহুদিন ধরে চিকিৎসা করতে হয়।
6 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর, যদি সেই চিকিৎসা সেই লেন্থ অফ টাইম না করা যায়, ইফ দি পেশেন্ট ইজ নট কমপ্লায়েন্ট, আজকে খেলো কাল ওষুধ খেলো না, তাদের টিবি আরও ভয়ানক আকার ধারণ করে। সেটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, তখন ওষুধ দিলেও সারে না। তাহলে টিবির চিকিৎসা যে স্টেজে এসে তার চিকিৎসা করতে হবে। যদি তিনি ডায়াবেটিক হন, ডায়াবেটিসের যা চিকিৎসা করতে হবে। যদি ক্যান্সার থেকে থাকে, তার রোগ নির্ণয় করে ক্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা করতে হবে, তার সঙ্গে এমপায়ামার চিকিৎসাটা চলবে। তো এইভাবে বিভিন্ন স্টেজ, ধরো একটা সামান্য প্রথমে ওষুধ দিয়ে সারলো, তারপরে বুকে নল দিয়ে সারলো। বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে, আমরা থোরাসিক সার্জারি প্র্যাকটিস যারা করি, আমাদের কাছে পেশেন্ট আসে যে বহুদিন ধরে চলছে, ক্রনিক্যালি ইল, হয়তো টিবির ইতিহাস আছে, লাংটা পুরো ভালো হচ্ছে না, সর্দি কাশি জল লেগেছে, কফ বেরোচ্ছে। তখন সিটিতে দেখা হলো লাংটা পুরো চুপসে বসে আছে, তার উপরে একটা চাদরের মতো শক্ত জিনিস জমে আছে, আর চেস্টের ভিতরে ফাঁকা স্পেস, তার ভিতরে পুজ জমে আছে। সেক্ষেত্রে অপারেশন করতে হয়। সেটা বড় অপারেশন, সেই অপারেশনকে ডিকর্টিকেশন বলা হয়। সেটা কেটে করা যায় আজকে আমি এই বিষয়টা আসতাম যে চিকিৎসা পদ্ধতিগুলো পরপর কি রয়েছে, মানে পদ্ধতি। আর্লি স্টেজে যদি হয় ওষুধ, তারপরের স্টেজে ওষুধপত্র চলবেই, তার সঙ্গে বুকে নল দেয়া অথবা সুচ দিয়ে জল বার করা। এরপরের স্টেজে যদি হয়, যখন লাংসটা কোলাপস করে বসে আছে, অনেকটা স্পেস, তার ভিতরে পুজ জমে আছে এবং শক্ত একটা চাদর হয়ে আছে, সেক্ষেত্রে অপারেশন করে ওই ছাল চামড়া ছাড়িয়ে ময়লা জিনিস ফেলে দিয়ে ফুসফুসটাকে ফলাতে হবে। ফুস তো ফুলে থাকবে তো চেস্টে, ফুসফুসটা চুপসে গেল, উপরে একটা চাদর চাপা, শক্ত লোহার মতো চাদর, তাহলে তো ফুস ফুলতে পারবে না। তাহলে ওগুলো ফেলে দিয়ে আমার ফুসফুসটা ফোলাতে হবে, আর ভেতরে যা পুজ বা আবর্জনা আছে সেগুলো বার করতে হবে। এই অপারেশনটার নাম হচ্ছে ডিকর্টিকেশন। ডিকর্টিকেশন ছাল ছাড়ানো। সোজা কথা বলা যায়, তোমরা তো নিশ্চয়ই ননভেজ মুরগি মাংস খাওয়া, বাজারে মুরগি খেতে ছাল ছাড়িয়ে দেয়, অত সহজে ছাড়ানো যায় না, বাট ইট ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট। ওই ছালটা ছাড়ালেই ফুসফুসটা ফুলে ওঠে। এটা একটু সরলীকরণ হলো। যদি বেশি ডিলেড হয়, টিবির জন্য হয়, অনেক দিন হয়েছে, তো ছালটা ভীষণ শক্ত হয়ে যায়, অনেক সময় ছেনি দিয়ে কাটা যায় না, আর ফুসফুসটা চটে ফুলে ওঠে না। দ্যাট ইজ ভেরি অ্যাডভান্স স্টেজ। সেই সমস্ত পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা তো সার্জারি প্র্যাকটিস যারা করি, তখন তার পদ্ধতি আছে। হ্যাঁ, ওইটাই আমার প্রথমে মাথায় আসলো যে যদি এরকম পদ্ধতির পরেও, যেটা বললেন সেটা করার পরেও যদি এরকম পজিশন হয় যে ছালটা বের করা আনা যাচ্ছে না, হ্যাঁ, সেক্ষেত্রে কি করা? নির্ভর করে বুদ্ধির উপরে। একটা ছাল তুমি ছাড়াতে না পারো, আমি তার চেয়ে বেশি এক্সপার্ট আমি পারি, নাহলে আরেকজন পারবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে যেতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি জানতে হবে। যে ছাল ব্লেডে কাটলো না, কাঁচি দিয়ে কাটতে হবে, নাহলে কাটারি দিয়ে কাটতে হবে। তার মানে সিম্পলিফিকেশন করছি। অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্যাল পার্সন, সে এক্সপার্ট সার্জন, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফেসিলিটিস। একটা ক্রনিক এম্পায়ামে যখন আসে, লাং অনেক ধরে কোলাপস করে বসে আছে, ছালটা বিশাল মোটো, পেশেন্ট বিরাট হেপটি, 125 কেজি ওজন, ডায়াবেটিক, তাদের স্পেশাল টেকনিক অপারেশন করা হয়। ধরো সিম্পলি চেস্ট কেটে, আগে যেমন কেটে অপারেশন করা হতো, এখন সব ক্যামেরা দূরবীন দিয়ে করা হয়, ল্যাপারোস্কোপ, সেইভাবেও করা যায়। কোনো কোনো ক্ষেত্রে আমরা সিম্পল স্টেটসে থোরাকটমি বলি, চেস্ট ওপেন করে তার ভিতরে অপারেশন করে চেস্টটা বন্ধ করে বেরিয়ে আসি। এটা ট্র্যাডিশনাল টেকনিক, ওল্ড টেকনিক। এরপরে ওই মিনিমাল ইনভেস্টে ছোট ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে দিলাম, সেটা দেখে করলাম। তারপরে রোবট এসছে, তার ভিতরে যন্ত্রে রোবট দিলাম, সে আমার ইনস্ট্রাকশন করে বেরিয়ে এলো। কিন্তু ক্রনিক এম্পায়ার যখন হয়, ভীষণ ওল্ড, অনেক ঠিক হয়ে গেছে, লাং কোলাপসে বসে আছে, বেশিরভাগ ক্ষেত্রে ওপেন সার্জারি দরকার হয়। যন্ত্র দিয়ে এই কাজগুলো করা যায় না। তো হ্যাঁ, কিছু করা যাবে না, না, ইট মে বি ডিফিকাল্ট ইন টাইম। ধরো একটা আমি যদি হাতে খুলে 1 ঘন্টা অপারেশন করে ফেলতে পারি, সেটা রোবট দিয়ে করতে 6 ঘন্টা যদি লাগে, আবার পেপার ডেটা হবে, কস্ট কমবে, কমপ্লিকেশন কমবে। সো দ্যার আর অপশনস। করা যাবে না পৃথিবীতে কিছু হয় না। ভালো মন্দ থেকে ব্যালেন্স করতে হবে, কোনটা কখন করব, অপশানস উই হ্যাভ। আদার সিম্পল সার্জারি, ওপেন অথবা রোবোটিক সার্জারি, অর্থাৎ ভ্যাটস বলে, ভিডিও অ্যাসিস্টেড সার্জারি, যাই করি না কেন টার্গেট হবে পুরোপুরি ডিজিজ কিওর করতে হবে, পেশেন্টের কমপ্লিকেশন কম হবে, পেশেন্টের রিকভারি তাড়াতাড়ি হবে, পেশেন্টের খরচ কম হবে, অপারেশনের কষ্ট কমবে। এই সমস্ত করে যে পদ্ধতিতে করা সম্ভব মনে হবে, দ্যাট উইল ডিপেন্ড অন ইউর এক্সপার্টাইজ অ্যান্ড অ্যাক্সেস। আমি যদি কলকাতা শহরে বসে অপারেশন করি, একটা ফেসিলিটি পাবো, অন্য জায়গায় একরকম পাবো। অনেক কিছু বিচার করবো, ফাইনাল টার্গেট হচ্ছে রোগীর যিনি সাফার করছেন, রোগটা সারি করে দেয়া অ্যাট মিনিমাম কমপ্লিকেশন। আচ্ছা, এই যে আমি যদি বলি যে এই জিনিসটা যেন আমার না হয়, সেক্ষেত্রে আমি আগে থেকে কি কি প্রিকশনস নেব? নিশ্চয়ই তুমিও চাইবে না হয়। একদমই, একদম, হ্যাঁ। আচ্ছা, আমি একটু বেশি করে চাইবো কারো যাতে না হয়। না হতে হলে কী করতে হবে, যে কারণে হয় সেগুলো প্রিভেন্ট করতে হবে। ধরো সর্দি কাশি তো সবারই হয়। সর্দি কাশি যদি হয়, কনভেনশনাল ট্রিটমেন্টে যদি না সারে, অর্থাৎ আমরা একটা গ্রাম্য প্রচলিত কথা বলি, সর্দি কাশি হলে ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ।
রিয়েলি ইট মেক্স ভেরি লিটল ডিফারেন্স ওটা মেডিসিন ইউ টেক। কিন্তু সেই সব করার পরে যদি অসুখ না সারে তখন উপযুক্ত সময় ডাক্তারের কাছে যেতে হবে। তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন, এক্স রে করবেন, হয়তো ব্রঙ্কোস্কোপি করবেন, হয়তো থোরাসিক সার্জন আসবেন, দেখবেন, সিটি স্ক্যান করা হবে, করে যদি দেখা যায় যে জল বার করার অবস্থায় আছে নল দিয়ে বা সুচ দিয়ে, তার সঙ্গে ওষুধ তাহলে চলবে। যদি দেখা যায় ভেতরে টিবি হয়েছে ধরে নেওয়া যথেষ্ট কারণ তথ্য প্রমাণ আছে, তাহলে টিবি ওষুধ চালু করতে হবে, বহুদিন চলতে থাকবে। যদি দেখা যায় ফুসফুস পুরো ফুলে উঠছে না, আন্ডারলাইং কজ যাই হোক, তাহলে অপারেশন সিদ্ধান্ত নিতে হবে। যদি দেখা যায় ক্যান্সার জনিত কোনো অসুখ হয়েছে, তাহলে ক্যান্সার ট্রিটমেন্ট করতে হবে। মানে অবস্থা বুঝে ব্যবস্থা। যে কারণে হয়েছে সেটার চিকিৎসা করতে হবে। লাংস চুপসে আছে এমপায়ামেন্টের একটা অংশ, যে কারণে হয়েছে সেটা চিকিৎসা করতে হবে। সো বোথ দ্য থিংস শুড গো মাল্টিপল টুগেদার। এটা করতে তাহলে সুস্থ হওয়াটা অনেক বেশি সম্ভব। দুই একটা কথা বলি, যেমন কোভিড আমাদের থাপ্পড় মেরে শিখিয়েছে মাস্ক পরতে হয়। এর আগে মাস্ক কারা পরতো? ডাক্তাররা। আর যারা হয়তো ট্রান্সপ্লান্ট করা তারা পড়তো, লোকে বলে এই লোকগুলো পাগল। বাট যখনই পরিবেশ যেখানে খারাপ, ধুলোবালি উঠছে, বিশেষভাবে বয়স্ক লোকেরা বা যাদের বডি রেজিস্ট্যান্স কম, তাদের একটা মাস্ক পরতে হবে। লজ্জার কিছু নেই, মাস্ক পরে থাকতে হবে। দ্বিতীয় যে ধুলোবালি যেখানে, তার সঙ্গে একটা স্মোকিং কোনোভাবে করলে এসবের সম্ভাবনা বাড়বে। সো ইউ মাস্ট কাম আউট ফ্রম স্মোকিং, স্মোক করা যাবে না। তাহলে আমরা দূষণ মুক্ত থাকার চেষ্টা করলাম, মাস্ক পরলাম, স্মোকিং করলাম না। যদি ডায়াবেটিস থাকে তার উপযুক্ত চিকিৎসা করতে হবে। একদিন ওষুধ খেলাম, দিব্যি সিমটা নেই আর ওষুধ খেলাম, তাতে চলবে না। ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ওবেসিটি কন্ট্রোল করতে হবে। সুস্থ থাকতে গেলে লাংসে একটা হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফ, তাকে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন। একদম আগে বলতাম লাইফস্টাইল মডিফিকেশন, এখন আমরা বলি লাইফস্টাইল ইজ দ্য ডিজিজ। লাইফস্টাইল ঠিক করলে দ্যাট ইজ দি মেডিসিন। এটা করলে অন্য সব অসুখের মতো এম্পায়ামাও কমিয়ে ফেলা যাবে। একদম, মানে লাইফস্টাইল মডিফিকেশন স্যার যেটা বললেন, সেটা ঠিক থাকলে আপনি নিজেকে সব দিক থেকে সুস্থ রাখতে পারেন আর সুস্থ থাকবেনও। আজকের জন্য এই পর্যন্তই। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।